তো আজকে আমাদের ২০২৬ সালের WBP কেপি পরীক্ষার ভূগোলের ৩ নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা ভারতের নদ-নদী আলোচনা করব। আর আজকের কিন্তু আমাদের এটা পার্ট 1। পার্ট 1 কেন? দেখো ভারতের নদ-নদীটা কিন্তু অনেকটা বড় একটা চ্যাপ্টার। যেমন দেখো ভারতের নদ-নদীকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর ভারতের, একটা দক্ষিণ ভারতের। তো আজকে মূলত আমরা উত্তর ভারতের যে নদ-নদী সেটা কিন্তু আলোচনা করব। তাই আজকে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা দক্ষিণ ভারতেরটা কিন্তু কমপ্লিট করে দেব। ওকে। তো যারা আমার ক্লাস রেগুলার করো তারা তো জানো, বা যারা জানো না তাদের বলে দিই। আমরা কিন্তু ২০২৬ সালের WBP কেপি পরীক্ষাকে টার্গেট করে জিকের একদম অধ্যায় ভিত্তিক ক্লাস করাচ্ছি। যার মাধ্যমে কিন্তু তোমাদের ফাউন্ডেশনটা একদম স্ট্রং হয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের যখন এই অধ্যায় ভিত্তিক ক্লাস শেষ হবে তখন আমরা মিক্স এমসিকিউ প্র্যাকটিস করব, রিভিশন করব, সমস্ত কিছু কিন্তু করব। ঠিক আছে? তো আমাদের কিন্তু ভূগোলের অলরেডি ২ টো ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর ইতিহাসেরও কিন্তু আমি অনেকগুলো ক্লাস দিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? দেখো WBP কেপি ২০২৬ এর নোটিফিকেশন আসতে এখনো মোটামুটি সময় রয়েছে। তাই দেখো নোটিফিকেশন আসলে পড়াশোনা শুরু করব, তখন করে একদম আ আ উড়িয়ে দেব বা তখন অনেক কিছু করে নেব, সেটা কিন্তু অনেকে ভাবে, কিন্তু সেটা করতে পারে না। তাই তোমাদেরও কিন্তু উচিত আগে থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া। নোটিফিকেশন আসার পরে পরীক্ষা হয়ে গেলে ফট করে তখন কিন্তু তোমরা কিছুই করতে পারবে না। তখন কিন্তু এদিক ওদিক তোমাদের দৌড়াতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি যত তাড়াতাড়ি পারবে তত কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যারা কিন্তু একদম ডিটারমাইন্ড যে না আমাকে এই চাকরিটা পেতে হবে বা পুলিশ হতে হবে, তারা কিন্তু পড়াশোনা করছে। তারা ওই দিকে বসে নেই যে না আমাকে নোটিফিকেশন বেরাবে তারপরে পড়াশোনা শুরু করব। তারা কিন্তু সেই অপেক্ষায় বসে নেই। তারা কিন্তু পড়াশোনা শুরু করছে। যখন নোটিফিকেশন বেরাবে, পরীক্ষা হবে, তখন তারা যাতে তাদের 100% টা দিতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু সেটাই প্রচেষ্টাটাই করছে। তো তোমাদেরও বলব তোমরা কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করো। তো যাই হোক, আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। তার আগে কিন্তু অবশ্যই বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ঠিক আছে? যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের সাথে তোমরা যাতে দেখতে পারো। ওকে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, দেখো আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো, তারপরে ক্লাসটা করো। দেখো, প্রথমে আলোচনা করব আমাদের ভারতের নদী ব্যবস্থার শ্রেণীবিভাগ। দেখো, আমি তোমাদের যেটা প্রথমেই বললাম যে ভারতের নদী ব্যবস্থা মানে ভারতের নদ-নদীকে কিন্তু আমরা প্রধানত ২ ভাগে ভাগ করতে পারি। ওকে? লাল কালিটা নিয়ে নিই। একটা হচ্ছে উত্তর ভারতের নদ-নদী, যেটা হচ্ছে আমরা বলি হিমালয়ান রিভার্স, যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। এই ৩ টাই কিন্তু উত্তর ভারতের প্রধান নদ-নদী। ওকে? এদের কিন্তু ১২ মাসি নদী। কেন আমরা তোমাদের আলোচনা করছি? দেখো, তারপর হচ্ছে ২ নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের নদী, যেটাকে আমরা পেনিনসুলার রিভার্স বলি। যেমন নর্মদা, তাপি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ওকে? এগুলি কিন্তু বৃষ্টির জলে পুষ্ট। আর এই যে দক্ষিণ ভারতের নদ-নদী, এটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে উত্তর ভারতের নদ-নদী বা হিমালয়ান রিভার। ওকে? দেখো, প্রথমে চলে আসি আমরা উত্তর ভারতের নদ-নদীর একটা বেসিক ধারণা নিয়ে নিই। দেখো, এখানে প্রধানত ৩ টে নদী তোমাদের প্রথমেই বললাম। একটা হচ্ছে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। উৎস কোথা থেকে? হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে উৎপন্ন হয় এবং এটা কিন্তু ১২ মাস মানে পেরিনিয়াল, এবং অর্থাৎ কি সারা বছর কিন্তু এই নদীগুলোতে জল থাকে এবং এটা কিন্তু বরফ গলা জলে পুষ্ট নদীগুলো। দক্ষিণ ভারতের নদ-নদী কি দেখলাম? সেগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট। ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় ভালো করে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। প্রথমে আমরা আলোচনা করব, প্রথম যে নদীটা বললাম সিন্ধু নদ। সিন্ধু নদ আলোচনা করব। প্রথমে আলোচনা করব সিন্ধু নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে। দেখো, সিন্ধু নদের উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছে। এটা মনে রাখবে চিমায়ুংদুং হিমবাহ থেকে। ওকে? চিমায়ুংদুংটাই দেবে কিন্তু। চিমায়ুংদুং হিমবাহ থেকে কিন্তু তিব্বতের যে মানস সরোবর আছে তার কাছে যে চিমায়ুংদুং হিমবাহ আছে সেখান থেকে কিন্তু আমাদের সিন্ধু নদের উৎপত্তি হয়েছে। ওকে? তিব্বতের কিন্তু দেখো সিন্ধু নদের কিন্তু অন্য নাম রয়েছে। সিন্ধু নদ আমরা জানি, কিন্তু তিব্বতে কিন্তু সিন্ধু নদের নাম আলাদা। তিব্বতে কি নাম? তিব্বতের নাম হচ্ছে সিঙ্গি খাম্বান বা সিংহের মুখ। মানে এটাও পরীক্ষায় দিতে পারে যে সিংহি কাম্বানের অর্থ কী? এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে বিগত বছরে। উত্তরে কিন্তু সিংহের মুখ নামে পরিচিত। যে বলে মোট দৈর্ঘ্য হচ্ছে ২,৮৮০ থেকে মানে ২,৮৮০ কিমি। ভারতে কিন্তু দেখো, ১ সেকেন্ড ছবিটা তোমায় দেখিয়ে দিই। দেখো, এখান থেকে যে বোকারচু গ্লেশিয়ার, এখান থেকে তোমাদের হিমবাহ থেকে এর উৎপত্তি হচ্ছে। এখান থেকে গিয়ে সেটা পাকিস্তানে চলে গেছে। ঠিক আছে? তো এই যে সিন্ধু নদ, এটা কিন্তু দৈর্ঘ্য হচ্ছে টোটাল ২,৮৮০, কিন্তু ভারতে কত দৈর্ঘ্য মানে ভারতে কতটা বইছে সেটা কিন্তু পরীক্ষায় দেয়। সেটা কত? সেটা হচ্ছে ৭০৯ কিলোমিটার। ঠিক আছে? তো বা কিন্তু প্রায় ১,১১৪ কিলোমিটার। এই দুটো কিন্তু মনে রাখবে, যেকোনো একটাই দেবে। প্রবাহ পথ এটা যদি বলি তাহলে তিব্বত থেকে লাদাখ হয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং এটি কিন্তু আরব সাগরে পতিত হয়। আরব সাগর ভারতের ম্যাপ ধরে এটা। এখানে আরব সাগর আমরা জানি, এখানে হচ্ছে তোমাদের বঙ্গোপসাগর।
তো এখানে কিন্তু যে উত্তর ভারতের মানে এই যে সিন্ধু নদ সেটা কিন্তু এখান থেকে গিয়ে আরব সাগরে পতিত হচ্ছে। ওকে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে ভালো করে, ঠিক আছে। তো এগুলো মেন হচ্ছে তোমাদের তিব্বতের নাম কি, মোট দৈর্ঘ্য, এগুলো কিন্তু পরীক্ষায় বেশি দেয়। আর এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, সেমায়ুন্দুং বোকারচো গ্লেশিয়ার, এখান থেকে মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে চলে এসে আমরা সিন্ধু নদের 5টা উপনদী সম্পর্কে দেখে নিই। দেখো সিন্ধু নদের উপনদীগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে। সিন্ধু নদের 5টি কিন্তু প্রধান উপনদী, 5টি উপনদীকে কিন্তু আমরা এক কথায় পঞ্চনদ বলে। এবং এই যে পঞ্চনদের যদি বলে পঞ্চনদের দেশ কোনটা, তাহলে কিন্তু সেটা হবে পাঞ্জাব। ওকে, এটা কিন্তু পরীক্ষায় দেয় স্ট্যাটিক জিকে টাইপের। কি কি? বিতস্তা, ঝেলাম, চন্দ্রভাগা, চেনাব, ইরাবতী, রাভি, বিপাশা, বিয়াস, শতদ্রু, সতলেজ। মেন হচ্ছে তোমার এই নামগুলো মনে রাখবে, ঠিক আছে। এই যে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলেজ, এই নামগুলো মনে রাখবে, ঠিক আছে। এগুলো হচ্ছে এনশিয়েন্ট নেম, এগুলো তোমাদের পরীক্ষায় দিতে পারে যে সতলেজের এনশিয়েন্ট নেম কি, শতদ্রু, বিয়াসের বিপাশা, রাভির পুরুষিনী হবে, চেনাবের চন্দ্রভাগা বা চেনাবের তোমাদের আশকিনী, আর ঝেলামের বিতস্তা। এগুলো তোমাদের এনশিয়েন্ট নেম। মেইন হচ্ছে তোমাদের এই নামগুলো মনে রাখবে, যেগুলো ইংলিশে লেখা হচ্ছে না, এগুলো কিন্তু মনে রাখবে। তো দেখো আমরা দেখো এই যে চন্দ্রভাগা, ঝেলাম, চেনাব, এগুলো কিন্তু সব তোমাদের ইসের সাথে মিশেছে। এখানে ছবিটা ঠিকঠাক অতটা দেওয়া নেই যদিও। তো এই যে নদীগুলো এভাবে কিন্তু মিশেছে সব তোমাদের সিন্ধু নদের সাথে, মানে সিন্ধু নদের উপনদী যেগুলো, এগুলো যেহেতু এগুলো, আর এখানে কিন্তু পাঞ্জাব যেহেতু মিশেছে, তাই কিন্তু পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। ওকে, এবার আমরা একে একে উপনদীগুলো সম্পর্কে দেখে নিই। দেখো প্রথমে হচ্ছে বিতস্তা, মানে মেন হচ্ছে তোমরা ঝিলাম মনে রাখতে হবে। ঝিলাম মানে হচ্ছে বিতস্তা, ঠিক আছে। ঝিলাম কাশ্মীরের ভেরিনাগ থেকে উৎপন্ন হচ্ছে। দেখো যেই পয়েন্টগুলো তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সেগুলো আমাদের তোমাদের পয়েন্ট করে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে এটা পরীক্ষায় আসে, কাশ্মীরের ভেরিনাগ যে উচ্চভূমি আছে সেখানে কিন্তু এটা উৎপত্তি লাভ করে। এটি শ্রীনগর ও বিখ্যাত উলার হ্রদ দিয়ে প্রবাহিত হয়েছে। দেখো উলার হ্রদ যদি বলে উলার হ্রদ কোথায়, উলার হ্রদ, তাহলে কিন্তু সেটা হবে ঝেলাম নদী কিন্তু উলার হ্রদ, এটা মাথায় রাখবে। ভারত ও পাকিস্তানের সীমান্তে এটি দীর্ঘ পথ অতিক্রম করে, এটা জাস্ট মনে রাখবে। পাকিস্তানে প্রবেশ করে এটি চন্দ্রভাগা মানে চেনাব নদীর সাথে মিলিত হয়, এবং তুলবুল প্রকল্প যেটা আছে সেটা কিন্তু এই নদীর উপর অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে তুলবুল প্রকল্পটা কোন নদীর উপর, উত্তর হবে কিন্তু ঝেলাম নদীর উপর তুলবুল। ওকে, আর এটা কিন্তু চেনাব নদীর সাথে মিলিত হয়। তারপরে আমাদের চলে আসি চেনাব বা চন্দ্রভাগা, ঠিক আছে। এটা কি, মানে এটা কিন্তু মনে রাখবে আশকিনি কিন্তু এনশিয়েন্ট নেম, এনশিয়েন্ট নেমগুলো লিখে দিয়েছি। চন্দ্রভাগা, চেনাবটা মনে রাখবে তোমরা। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি উপত্যকার বার্লাচালা গিরিপথের কাছে কিন্তু এটা উৎপত্তি লাভ করেছে। বার্লাচালা গিরিপথ, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এটি দুটো ছোট নদী, একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে ভাগা, এর মিলিত প্রবাহ হিমাচলকে চন্দ্রভাগা বলা হয়। চন্দ্রভাগা কেন নাম বলে দিলাম, একটা হচ্ছে চন্দ্র ছোট নদী, একটা হচ্ছে ভাগা, এই দুটো মিলিত হয়ে কিন্তু চেনাব নদী বা চন্দ্রভাগা নদী কিন্তু উৎপত্তি। একটু সিন্ধু নদের দীর্ঘতম বৃহত্তম উপনদী, এটা কিন্তু মাথায় রাখবে। বাগলিহার, দালহাস্তি এবং সালাল, এই যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলো, এটা কিন্তু এর উপরে কিন্তু অবস্থিত। এই তিনটে কিন্তু মনে রাখবে, একটা হচ্ছে বাগলিহার, এটা হচ্ছে দালহাস্তি আর সালাল, এই তিনটে যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এই তিনটে কিন্তু তোমাদের চেনাব বা চন্দ্রভাগা নদীর উপরে কিন্তু অবস্থিত, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো এখান থেকে এই ধরনের প্রশ্নগুলোই হবে। তারপরে আমরা পরবর্তী তিনটে যে আছে দেখো, ইরাবতী বা রাভি, বা এটা কিন্তু এনশিয়েন্ট নেম যদি বলে তাহলে কিন্তু হবে পুরুষিনী। ওকে, হিমাচল প্রদেশের রোথাং, শুধু এটা দেখবে যে রোথাং পাশ থেকে কিন্তু এর উৎপত্তি, এটি চুম্বি উপত্যকা দিয়ে প্রবাহিত হয়, ভারতের পাঞ্জাব ও পাকিস্তানের সীমান্তের একাংশ এই নদী দিয়ে তৈরি করেছে, এটা জাস্ট মনে রাখবে আর কিছুই না। বিপাশা বা বিয়াস, এটাও কিন্তু রোথাং পাসের কাছে। বিপাশা কোন থেকে উৎপন্ন, মানে তোমাদের মেন হচ্ছে কোন পাস, এটা কিন্তু রোথাং, এটা মানে রাভি আর বিয়াস এই দুটো কিন্তু রোথাং। ওকে, এটি কিন্তু সিন্ধুর একমাত্র উপনদী যা কিন্তু সম্পূর্ণ ভারতের সীমানার মধ্যে প্রবাহিত হয়, মানে পাকিস্তানে কিন্তু প্রবেশ করে না। বিয়াস কিন্তু একমাত্র যেটা ভারতেই কিন্তু থাকে, আর বাকি যে চারটে সেটা কিন্তু সিন্ধু নদের সাথে মিলিয়ে পাকিস্তানে প্রবেশ করে। কিন্তু এই যে বিয়াস যেটা আছে এটা কিন্তু ভারতেই থাকে, এটা কিন্তু পাকিস্তানে যায় না। ওকে, এখান থেকে কিন্তু ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা ক্যানেল কিন্তু শুরু হয়েছে, এটাও মনে রাখবে। শতদ্রু বা সাতলেজ, তিব্বতের মানস সরোবরের কাছে রাক্ষাস্থল যেটা আছে, এখান থেকে কিন্তু এটার উৎপত্তি, এটা গুরুত্বপূর্ণ খুবই। হিমাচল প্রদেশের শিবকিলা গিরিপথ দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করে, এটাও গুরুত্বপূর্ণ। এটি পূর্ববর্তী নদী, মানে হচ্ছে হিমালয় থেকেও কিন্তু এর আগে অবস্থিত ছিল ওখানে, ঠিক আছে। বিখ্যাত ভাক্রানাঙ্গাল বাঁধ কিন্তু এই নদীর ওপরেই অবস্থিত, এটা কিন্তু মাথায় রাখবে যে ভাক্রানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর, উত্তর হবে সাতলেজ বা শতদ্রু। ওকে, আর এটা কিন্তু হিমালয় সৃষ্টির আগেও ছিল, এটা কিন্তু পূর্ববর্তী নদী, ঠিক আছে। তো এগুলো কিন্তু মেন পয়েন্ট যেগুলো বলছি, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের দেয়। ওকে, দেখো এবার আমি এখানে লিখে দিয়েছি আমাদের যে এনশিয়েন্ট নেমগুলো, যেমন ঝেলামের এনশিয়েন্ট নেম হচ্ছে বিতস্তা,
চেনাবের হচ্ছে আস্কিনি, ইরাবতী এটা হচ্ছে রাবি, ঠিক আছে। রাবির হচ্ছে পুরুষিনী, রাবি, ঠিক আছে, পুরুষিনী, বিপাশা বিয়াস, আর হচ্ছে সতলেজ সুতুদ্রি। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু বিএস হবে, এখানে বিএস এখানে বিপাশা হবে। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখবে এগুলো, ঠিক আছে। একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে। এখানে কিন্তু প্রশ্ন দেয়। এবার এইটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু প্রশ্ন দিতে পারে। সিন্ধু জলচুক্তি, ইন্ডাস ভ্যালি ওয়াটার, ইন্ডাস ভ্যালি বলছি আমি, সিন্ধু শব্দ চলে গেছি, ইন্ডাস ওয়াটার ট্রিটি 1960, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন দিতে পারে, কারণ রিসেন্টলি কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে কিছু কনফ্লিক্ট হয়েছে, তার জন্য কিন্তু এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই ট্রিটিটা। তো এই ট্রিটিটা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালে করাচিতে এই চুক্তি হয়, ঠিক আছে। যদি বলে এর মধ্যস্থতা কে ছিল, মানে মধ্যস্থতা কে ছিল যদি বলে, তাহলে কিন্তু হবে বিশ্ব ব্যাংক। ওকে, বন্টন, দেখো যে আমরা যে নদীগুলো দেখলাম তার মধ্যে তার মধ্যে যে 6টা নদী, সিন্ধু, তারপরে যে উপনদীগুলো আছে বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা, ইরাবতী, এদের মধ্যে 3টে নদী থেকে ভারত ধরো বেশি পার্সেন্ট জল নেবে, আর পাকিস্তান কম পার্সেন্ট নেবে, আবার অন্য 3টে থেকে ভারত কম নেবে, পাকিস্তান বেশি নেবে। তো কি এখান থেকে দেয়? পশ্চিমে যে নদীগুলো আছে মানে সিন্ধু, বিতস্তা, চন্দ্রভাগা, মানে যেটা আমরা বললাম চেনাব, ঠিক আছে, চেনাব, এইখান থেকে 80% জল কিন্তু পাকিস্তান নেবে, আর 20% ভারত নেবে। আর যে পূর্বে নদী যেগুলো আছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, মানে হচ্ছে রাভি, এখান থেকে 80% কিন্তু ভারত নেবে, আর 20% পাকিস্তান নেবে, ঠিক আছে। কিন্তু এই টিটিটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এখান থেকে প্রশ্ন দিতে পারে, যেহেতু এটা রিসেন্টলি নিউজে আছে, তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে চলে এসে আমরা গুরুত্বপূর্ণ যে বাঁধগুলো রয়েছে সেটা দেখে নিই। দেখো, ভাক্রানাঙ্গা বাঁধ যেটা আমরা বললাম শতাব্দী নদী মানে সাতলেজের উপর রয়েছে। পং বাঁধ কোথায় রয়েছে? বিপাশা বা বিয়াস নদীর উপরে। চীন বাঁধ রয়েছে ইরাবতী, যেটা রাভি। বাগলিহাট, দালাসি যেটা দেখলাম চন্দ্রভাগা, চেনাব। তুলবুল কোথায় রয়েছে? বিতস্তা, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা কিন্তু যে নতুন নাম সেগুলো দেখবে, যে বিপাশা বললাম এটা কিন্তু বিয়াস, ঠিক আছে, বিয়াস। তারপর হচ্ছে তোমাদের এই যে বিতস্তা হচ্ছে তোমাদের ঝেলাম, ঝিলাম, ঝিলাম নদী, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের নতুন নামটা মনে রাখবে। ওকে, বাকি তোমরা ওখান থেকে নতুন নামগুলো আছে তোমরা দেখে দেখে করে নেবে। এবার আমাদের দেখি বিভিন্ন দোয়াব। দেখো দোয়াবটা কি? দোয়াব হচ্ছে, দেখো দুটো যে নদী, ধরো একটা নদী একটা নদী, নদীর যে মধ্যবর্তী যে জায়গাটা আছে এটা কিন্তু খুব উর্বর হয়, এই জায়গাটা কিন্তু দোয়াব বলে, ঠিক আছে। তো এই দুটো নদীর মাঝে কিন্তু বিভিন্ন দোয়াব রয়েছে, মানে যে সিন্ধু নদের, সেখান থেকে কিন্তু নামগুলো পরীক্ষায় দেয়। সেটা কি কি দেখো, প্রথমে আমাদের দেখতে হবে, এক সেকেন্ড, সিন্ধু সাগর দোয়াব, এটা সিন্ধু এবং বিতস্তার মধ্যে রয়েছে। তারপরে চর্চ দোয়াব, এটা কোথায়? এটা চন্দ্রভাগা। দেখো এটা এটা বাদ দাও, এটা এখান থেকে একটুখানি তোমাদের একটু সমস্যা হবে, তোমরা এখান থেকে দেখে নাও। দেখো, চেনাব প্লাস ঝেলাম, মানে চেনাব আর ঝেলামের মাঝে রয়েছে চেচ দোয়াব। রাভি প্লাস চেনাবে রয়েছে রেচনা দোয়াব। বিয়াস রাভি রয়েছে বাড়ি, এবং বিয়াস সাথে রয়েছে বিস্ট। তো এইগুলো কিন্তু ইংলিশ নামটা একটু দেখে নেবে, বাকি এখান থেকে একটুখানি টাইপিংটা একটু ভুল হয়েছে, বাকি তোমরা কিন্তু দেখে নেবে। এখানে লেখা রয়েছে যদিও যে রেচনা হচ্ছে তোমাদের রাভি প্লাস চেনাব, বাড়ি হচ্ছে বিয়াস প্লাস রাবি, বিস্ট হচ্ছে বিয়াস প্লাস সাতলেজ। তো এগুলো কিন্তু পরীক্ষায় দেবে, গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমাদের চলে আসি নেক্সট, আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গঙ্গা। দেখো, গঙ্গা যদি বলে ভারতের জাতীয় নদী, এটা যদি বলে ভারতের জাতীয় নদীর তকমা কবে পায়, তাহলে কিন্তু হবে 2008 সালে। আর এটা কিন্তু ভারতের দীর্ঘতম নদী, সেটা আমরা সকলেই জানি। দৈর্ঘ্য 2525, দৈর্ঘ্যতা মনে রাখা খুবই সোজা, 2525 খুব গুরুত্বপূর্ণ। উৎস কোথা থেকে হচ্ছে? উৎস হচ্ছে উত্তরাখণ্ডের যে উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গুহা থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি। নামকরণ, উৎসস্থলের নাম কিন্তু ভাগীরথী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে গঙ্গার উৎসস্থলে গঙ্গার নাম কি? উত্তর হবে ভাগীরথী। অলকনন্দার সাথে মিলিত হওয়ার পর এটা হয়, নাম হয় গঙ্গা। অববাহিকা, ভারত ও বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় নদী অববাহিকা। জাস্ট এটা দেখে রাখবে। বাকি তোমাদের এই যে 3 নম্বরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার দেখো, আমরা যে বললাম যে অলকনন্দার সাথে মিলিত হয়ে নাম হয় গঙ্গা। তো এখানে দেখো পঞ্চপ্রয়াগ, এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন দেয়। পঞ্চপ্রয়াগটা কি? দেখো, এই যে উত্তরাখণ্ডে অলকানন্দা যে নদীটা আছে, এখানে কিন্তু 5টা নদী মিলিত হয়ে যে মিলন যে পয়েন্টগুলো থাকে, যে মিলন স্থলগুলো, এটা কিন্তু নাম রয়েছে 5টা, মানে কোথায় কোথায় মিলিত হয়, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। যেমন বিষ্ণুপ্রয়াগ কি? বিষ্ণুপ্রয়াগ হচ্ছে অলকানন্দা নদী, এটা রয়েছে, এবং ধৌলিগঙ্গা যে নদীটা আছে, দেখো অলকানন্দা প্লাস, এক সেকেন্ড, বিষ্ণুপ্রয়াগ। দেখো এই যে অলকানন্দা আর ধৌলিগঙ্গা, এইটার মিলনস্থল হচ্ছে তোমাদের বিষ্ণুপ্রয়াগ। নন্দপ্রয়াগ, অলকানন্দা প্লাস নন্দাকিনী নদী, নন্দপ্রয়াগ। কর্ণপ্রয়াগ, অলকানন্দা
প্লাস পিন্ডার, পিন্ডার মিলে কর্ণপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ, ভাগীরথী মানে যে আমাদের গঙ্গোত্রী, যে গঙ্গোত্রী এখান থেকে গঙ্গার উৎপত্তি হচ্ছে, এখান থেকে দিয়ে অলকানন্দার সাথে মিশছে দেবপ্রয়াগে, এই জায়গাটা হচ্ছে দেবপ্রয়াগ। এটা হচ্ছে তোমাদের ভাগীরথীর সাথে দেবপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দার মন্দাকিনী, যেটা হচ্ছে তোমাদের এখানে হয়ে গেল। এই যে মন্দাকিনী, রুদ্রপ্রয়াগ, এই যে মন্দাকিনী, এটা হচ্ছে নন্দাকিনী, এটা পিন্ডার, এটা তোমাদের কর্ণপ্রয়াগ। আর রুদ্রপ্রয়াগ হচ্ছে এখানে মন্দাকিনীর সাথে, আর ভাগীরথী মিলছে অলকানন্দার সাথে, এটা হচ্ছে দেবপ্রয়াগ। এখান থেকে কিন্তু নাম হয় গঙ্গা, ঠিক আছে, এখান থেকে নাম হয় গঙ্গা। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমাদের দেবে, যে কোনটার সাথে কোনটার সাথে বেশিরভাগ দেয় হচ্ছে তোমাদের দেবপ্রয়াগটা কিন্তু বেশিরভাগ দেয়, যে দেবপ্রয়াগ মানে অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনস্থল নাম কি, উত্তর হবে দেবপ্রয়াগ। ওকে, তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট গঙ্গার গতিপথ দেখি। গঙ্গা ভারতের 5টি রাজ্যের উপর দিয়ে গেছে, একটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার। উত্তরপ্রদেশ থেকে দীর্ঘতম পথ অতিক্রম করেছে, ঝাড়খণ্ড খুব সামান্য, পশ্চিমবঙ্গ এখানে 2 ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে হুগলি নদী, একটা পদ্মা নদী, ঠিক আছে, এটা দেশ থেকে রাখবে। দেখো এবার আমরা গঙ্গার যে উপনদী আছে সেটা দেখে নেব। গঙ্গার উপনদীকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমাদের লেফট ব্যাঙ্ক মানে হচ্ছে বাম তীরে যে উপনদী, এবং হচ্ছে ডান তীরের উপনদী। প্রথমে আমরা আলোচনা করব বাম তীরের উপনদী। কি কি আছে? রামগঙ্গা, এটা উত্তরাখণ্ডের দুধাতলি পর্বত থেকে উৎপত্তি লাভ করে, এটি গঙ্গার প্রথম প্রধান উপনদী, এটি জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এগুলো মাথায় রাখবে। গোমতী, এটি উত্তরপ্রদেশের পিলভিট জেলার ফুলহার হ্রদ থেকে উৎপত্তি লাভ করে, এটি পাহাড় থেকে নয় বরং সমভূমি থেকে উৎপন্ন একটি মাত্র প্রধান উপনদী, লখনৌ এই নদীর তীরে কিন্তু অবস্থিত। তো গোমতীর কিন্তু তীরে লখনৌ শহর অবস্থিত। ঘরঘরা, তিব্বতের মাপচাচুঙ্গ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে, এটি এটি গঙ্গার বৃহত্তম উপনদী, মানে জলের আয়তনের দিক থেকে যদি বলে তাহলে কিন্তু বৃহত্তম, আর দীর্ঘতম যদি বলে তাহলে হচ্ছে যমুনা, সেটা আমি পরে আলোচনা করছি। নেপালকে কিন্তু কর্ণালী বলা হয়, এটা মাথায় রাখবে যে ঘরঘরাকে কিন্তু নেপালে কর্ণালী বলা হয়। বাকি কিন্তু দেখো লেফট ব্যাঙ্কে যে সমস্ত উপনদীগুলো আছে সেগুলোর নামগুলো জাস্ট মনে রাখবে, বাকি এই যে পয়েন্টগুলো যেগুলো কর্ণালী বলা হয় বা গোমতীর তীরে হচ্ছে তোমাদের লখনৌ অবস্থিত, এই পয়েন্টগুলো মনে রাখবে। উৎপত্তিগুলো কিন্তু অত গভীরে দেয় না, যদিও 2024 সালের পরীক্ষাগুলোর, পুলিশের পরীক্ষাগুলোর কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড বেশ ভালো হয়েছে, সেক্ষেত্রে একটু তোমাদের দেখে রাখতে হবে। তাহলে গন্ডক, এটা কিন্তু নেপাল হিমালয়, নেপালে এটি শালগ্রামী বা নারায়ণী নামে পরিচিত, বিহারের সোনপুর, এটি গঙ্গায় মেশে। ওকে, কোশি, তিব্বত ও নেপালের সীমান্তের গোসাইতান সিংহ থেকে উৎপত্তি লাভ করে, একে বিহারের দুঃখ বলা হয়, এটা মাথায় রাখবে যে বিহারের দুঃখ কোশিকে বলা হয়। তারপরে আমরা গঙ্গার ডান তীরে যে নদীগুলো সেগুলো দেখে নিই। যমুনা, এটি উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে, এটি গঙ্গার কিন্তু দীর্ঘতম উপনদী। এলাহাবাদে মানে প্রয়াগরাজ, যেটা এর গঙ্গার সাথে মিলিত হয়েছে। সোন, মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ হয়, এটি গঙ্গার একমাত্র বড় উপনদী যা দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গায় পড়েছে। পুনপুন, ঝাড়খণ্ডের পালামৌ জেলা থেকে উৎপত্তি লাভ, এটি বিহারের ফতুয়ার কাছে গঙ্গায় মিশেছে। দামোদর, দামোদরটা দেখে রাখবে, দামোদর তো এখন ডাইরেক্ট গঙ্গায় না, ছোটনাগপুর মালভূমি, এটি দেখো এটি সরাসরি কিন্তু মূল গঙ্গায় মেশে না, এটি যে গঙ্গার শাখা নদী যেটা হচ্ছে হুগলি নদী সেখানে কিন্তু মিশেছে, ঠিক আছে। আর এই দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। বিহারের দুঃখ দেখলাম কোশি, আর বাংলার দুঃখ হচ্ছে দামোদর, এটা কিন্তু মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার গঙ্গার মোহনা বদ্বীপ সম্পর্কে দেখে নিই। দেখো গঙ্গা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাছে গঙ্গা 2 ভাগে বিভক্ত হয়। মুর্শিদাবাদটা জাস্ট দেখবে, পরীক্ষা এটাই দেবে যে কোথায় গঙ্গা 2 ভাগে বিভক্ত, উত্তর হবে কিন্তু মুর্শিদাবাদ। প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত হয়ে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন তৈরি করেছে, মানে এই জায়গাটা দেখবে বদ্বীপ, মানে এরকম ছোট ছোট দ্বীপ বদ্বীপ সেগুলো কিন্তু তৈরি করেছে, ঠিক আছে, ডেল্টা তৈরি করেছে, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, বদ্বীপ তৈরি করেছে এগুলো। আর তোমাদের কি বললাম, হ্যাঁ, এই একটা শাখা বললাম পদ্মায় গেছে, একটা শাখা হচ্ছে ভাগীরথী হুগলিতে পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ শহর দেখিনি গঙ্গার তীরবর্তীতে, একটা ঋষিকেশ, হরিদ্বার, কানপুর সবচেয়ে বড় শহর, বারাণসী, পাটনা, কলকাতা। বাঁধ কী কী বাঁধ রয়েছে? ফারাক্কা বাঁধ, যেটা পশ্চিমবঙ্গ গঙ্গার জল বন্টনের জন্য, এবং তেহরি বাঁধ ভাগীরথী নদীর উত্তরাখণ্ড উত্তরে, ভারতের কিন্তু উচ্চতম বাঁধ ভাগীরথী নদীর উপরে অবস্থিত, এটা হচ্ছে উত্তরাখণ্ডে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে যে নমামি গঙ্গে, এই যে প্রজেক্টটা রয়েছে গঙ্গা পরিষ্কার করার জন্য কেন্দ্র সরকার ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, এটা 2014 সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল, এটা জাস্ট দেখে রাখবে। ওকে, এবার আমরা চলে আসি আমাদের লাস্ট যে নদী, ব্রহ্মপুত্র নদী। উৎস কোথা থেকে? উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবর, আমরা দেখলাম যে সিন্ধু নদীর উৎপত্তি কিন্তু সেখান থেকেই। এটা কিন্তু চেমায়ুংদুং, চেমায়ুংদুং চেমায়ুংদুং, তাই তো? এক সেকেন্ড, আমি মনে হয় ওটা মনে হয় ভুল বললাম নাকি, এক সেকেন্ড দেখে নিই। তাহলে এটা কিন্তু
চিমায়ুংদুং এটা কিন্তু বোখারচু গ্লেশিয়ার হবে, ঠিক আছে? বোখারচু এটা হবে, হ্যাঁ বোখারচু এটা হবে, ঠিক আছে? সিন্ধুনাথটা বোখারচু, বোখারচু এটা, ঠিক আছে? আর ব্রহ্মপুত্রটা তোমার ভুল হয়ে গেল একটা জায়গাতে, ঠিক আছে, সমস্যা নেই, ভুল হতেই পারে। এটা চিমায়ুংদুং হবে, ঠিক আছে? এটা চিমায়ুংদুং হবে। মোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। ভারতে প্রবেশ মাত্র কিন্তু 916 কিলোমিটার কিন্তু ভারতে প্রবাহিত হয়। অববাহিকা তিব্বত, চীন, ভারত ও বাংলাদেশে। এটা কিন্তু পূর্ববর্তী নদী, এটা মাথায় রাখবে জাস্ট। এটা শুধু চিমায়ুংদুং। এক সেকেন্ড আমি একটু চেক করে নিই আমার, এক সেকেন্ড একটু চেক না করলে হবে না ব্যাপারটা। হ্যাঁ, এটা বোখারচু গ্লেশিয়ারই হবে। ওখানে একটু কনফিউজ হয়ে গেছিলাম, যাই হোক ওটা দিয়েছি, ঠিক আছে? ওটা বোখারচু গ্লেশিয়ারই করবে। এটা চিমায়ুংদুং হচ্ছে ব্রহ্মপুত্র নদী, বোখারচু ওটা হবে না, ঠিক আছে? যাই হোক আমি কমেন্টে এটা পিন করে দেবো, যারা প্রথম প্রথম দেখেছে, ঠিক আছে? তো দেখো, এই যে আমাদের তিব্বতের বোখারচু গ্লেশিয়ার, ঠিক আছে? তোমরা এই ম্যাপটা জাস্ট দেখে রাখবে। এখান থেকে কিন্তু এই যে এখান থেকে গিয়ে একটা টান নিয়ে এখান থেকে গিয়ে বাংলাদেশে কিন্তু ঢুকেছে, ঠিক আছে? এখান থেকে গিয়ে, ঠিক আছে? এখানে জাস্ট দেখে রাখবে, ঠিক আছে? তারপরে ব্রহ্মপুত্রের বিভিন্ন নাম দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্রহ্মপুত্রের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। তিব্বতে কি নাম? তিব্বত হচ্ছে সাংপো নাম, এর অর্থ হচ্ছে পবিত্রকারী, পবিত্রকারী। অরুণাচল প্রদেশের নাম হচ্ছে দিহাং বা সিয়াং। আসামে কিন্তু এর নাম ব্রহ্মপুত্র। বাংলাদেশে যমুনা, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস মনে রাখবে, যে গঙ্গা বললাম যে গঙ্গা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়। একটা হুগলি নদী, আর একটা তোমাদের মুর্শিদাবাদ থেকে একটা হুগলি, আর একটা তোমাদের পদ্মা। দেখো পদ্মা নদীটা যাচ্ছে, আর তোমাদের এখান থেকে আমাদের ব্রহ্মপুত্র নদী যাচ্ছে। পদ্মা নদী মানে আরেকটা নাম পদ্মা নদী হয়ে বাংলাদেশে ঢুকছে, আর এখান থেকে ব্রহ্মপুত্র নদী যমুনা হয়ে বাংলাদেশে ঢুকছে। তো এই দুটো নদী মিলিত হয়ে কিন্তু বাংলাদেশে মেঘনা হয়ে প্রবাহিত হয়। এই দুটো নাম কিন্তু মেঘনা, ওকে? এটা কিন্তু মাথায় রাখবে। এবার ভারতে প্রবেশ ও গতিপথ দেখে নিই। ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে হিমালয়ের সমান্তরালে নামচা বারোয়া সিংয়ের কাছে ইউ টার্ন নিয়ে ভারতে প্রবেশ করছে। এই যে জায়গাটা তোমাদের বললাম, এই যে এই ইউ টার্ন নিয়ে কিন্তু এই জায়গাটাতে কিন্তু ভারতে প্রবেশ করছে ব্রহ্মপুত্র নদী, ওকে? তারপরে অরুণাচল প্রদেশের সদিয়া শহরের পাশ দিয়ে এটি ভারতে প্রবেশ করে। ওই সময় এটি বিশাল চওড়া নদী হিসেবে প্রবাহিত হয়। Just দেখে রাখবে ব্যাস। ব্রহ্মপুত্রের উপনদীগুলো দেখে নিই। বামতের উপনদী কি কি আছে? একটা হচ্ছে দিবাং, খুব গুরুত্বপূর্ণ, লোহিত, ধানসিঁড়ি, কপিল। এই তিনটে মনে রাখবে, দিহাং, লোহিত, ধানসিঁড়ি, ওকে? আর এটাকে কিন্তু ব্লাডি রিভার বলা হয় লোহিতকে। তোমার ডান তীরের কি কি উপনদী? সুবর্ণশিরি খুব গুরুত্বপূর্ণ, কামেং, কামেং হবে এটা, কামেং, মানস, তিস্তা, সংকোশ, এগুলো কিন্তু মাথায় রাখবে, ওকে? তারপর হচ্ছে আমাদের মাজুলি দ্বীপটা দেখে নিই। মাজুলি দ্বীপ, মাজুলি দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র নদের ওপর অসমে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ, ওকে? স্বীকৃতি, এটি ভারতের প্রথম দ্বীপ হিসেবে ঘোষিত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ সেতু শহর ভূপেন হাজারিকা যে সেতু আছে, সেটা কিন্তু লোহিত নদীর ওপর অবস্থিত, ভারতের অন্যতম দীর্ঘতম সেতু। তীরবর্তী শহর কি কি রয়েছে? একটা হচ্ছে ডিব্রুগড়, একটা হচ্ছে গুয়াহাটি, যেটা অসমের রাজধানী, ওকে? তো এই ছিল আমাদের এক সেকেন্ড, হ্যাঁ। তো এই ছিল আমাদের সম্পূর্ণ ভারতের, উত্তর ভারতের নদ নদী। দেখো এই ক্লাসে আমি যতটা দরকার মানে পরীক্ষায় যতটা আসে ততটা কিন্তু করিয়েছি, একদম ডেপথে গিয়ে করিনি। কারণ দেখো তোমরা তো ডেসক্রিপ্টিভ লিখবে না, তোমাদের যতটা দরকার তোমাদের ততটা করতে হবে। তো আমি কিন্তু যতটা পরীক্ষায় আসার জিনিসগুলো রয়েছে, মানে যেই টপিকগুলো পরীক্ষায় দেয় বা যেই পয়েন্টগুলো পরীক্ষায় দেয়, সেই সমস্ত পয়েন্ট নিয়ে কিন্তু আজকে ক্লাসটা করিয়েছি। তো আশা করছি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লেগেছে। আর বলবো তোমরা কিন্তু আমাদের আগের ক্লাসটা দেখে আসো। তবে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গাটাতে একটুখানি মানে টাইপিংটা হয়তো ওটা এখানে চলে এসছে। যাই হোক, পড়াতে পড়াতে মাথায় মনে নেই। তো এই জায়গাটা কিন্তু তোমরা একটু কারেক্ট করে নেবে। এই জায়গাটা কিন্তু চেমাইমদুং হবে না, এই জায়গাটা হবে বোকারচু গ্লেশিয়ার, ওকে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আর এই পিডিএফটার জন্য তোমরা আমাদের ডেসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে গেলে আমাদের সমস্ত পিডিএফ তোমরা সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। তার আগে কী করতে হবে? তার আগে কিন্তু একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ওকে? তাহলে কিন্তু পরবর্তী তোমরা
ক্লাসগুলো পাবে। আর ডাব্লিউবিপি কেপির জন্য জিকের জন্য কিন্তু তোমাদের অন্য কোথাও যেতে হবে না, তোমাদের এই চ্যানেলটাকে ফলো করো। জিকে তোমাদের 100% আমি কমপ্লিট করাবোই করাবো, ঠিক আছে? আর জিকে কিন্তু তোমরা এখান থেকে সব পাবে। ওকে, তো আজকের জন্য এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।